গল্পটা ২০৫৪ সালের নিফলহেইম নামের একটা গ্রহে। হ্যাঁ, আর সেখানে মিকি নামের একজন আছেন যাকে বারবার ক্লোন করা হচ্ছে, মানে ভয়ঙ্কর সব মিশন সার্ভাইভ করার জন্য। ঠিক। তো আজকের আলোচনায় আমরা দেখব এই ক্লোনিং, স্মৃতি ব্যাকআপ আর এই এক্সপেন্ডেবল হওয়ার ব্যাপারটা আসলে কি, মিকির জার্নিটা কেমন ছিল। একদম শুরুতেই আসে এই এক্সপেন্ডেবল ধারণাটা, মানে যাকে সহজেই প্রতিস্থাপন করা যায়। মিকি ঠিক তেমনই একজন কর্মী ছিল নিফলহেইমে। প্রতি সপ্তাহে ওর স্মৃতি কম্পিউটারে আপলোড করা হতো, তাই না? হ্যাঁ, আর তারপর একটা নতুন শরীরে সেই স্মৃতিটা বসিয়ে দেওয়া হতো। আর এই শরীরগুলো এগুলো তৈরি হতো জাহাজের জৈব বর্জ্য দিয়ে। মানে ভাবা যায়। বাপরে, পৃথিবীতে তো আবার ক্লোনিং নিষিদ্ধ। ঠিক, শুধু মহাকাশে এই এক্সপেন্ডেবলদের জন্যেই এটা লিগ্যাল ছিল। উদ্দেশ্য ছিল একটাই, বিপজ্জনক কাজগুলো করানো। ধরুন মারাত্মক রেডিয়েশন সহ্য করা বা ভাইরাসের নমুনা সংগ্রহ করা। মারা গেলে চিন্তা নেই, নতুন ক্লোন রেডি। আচ্ছা, মিকি ১৭ তৈরির সময় নাকি একটা গণ্ডগোলও হয়েছিল। হ্যাঁ, সেটার একটা গল্প আছে, কিন্তু তার আগে মিকি কেন এই অবস্থায় পড়ল সেটা একটু বলা দরকার। হ্যাঁ, বলুন। পৃথিবীতে ওর আর ওর বন্ধু টিমর ওপর এক মাফিয়া বসের দেনা ছিল, বিরাট অঙ্কের। ওহ আচ্ছা। সেই বিপদ থেকে বাঁচতেই ও কলোনি অভিযানের নাম লেখায়, কিন্তু বিশেষ কোনো যোগ্যতা ছিল না ওর। তাই ওকে এক্সপেন্ডেবল হিসেবে বেছে নেওয়া হলো, মানে একরকম বাধ্য হয়েই আসা। একদম। নিফলহেমের জীবনটাও কিন্তু সহজ ছিল না। মিশনের হেড ছিল কেনেথ, এক প্রাক্তন রাজনীতিবিদ। যে কিনা আসলে তার স্ত্রী ইলফা আর একটা ধর্মীয় কর্পোরেশনের কথায় চলত। জাহাজে খাবার কম, ক্রুদের মধ্যে মেলামেশা বারণ, এরই মধ্যে মিকির সাথে নিরাপত্তা কর্মী নাসার একটা গোপন সম্পর্কও হয়। জীবনের ঝুঁকি তো ছিলই, তার উপর এই কড়াকড়ি। আচ্ছা, ওই গ্রহের প্রাণীগুলোর কথা বলুন। ক্রিপার। হ্যাঁ, ক্রিপার। বেশ ভয়ঙ্কর দেখতে, পোকার মতো। ওদের আক্রমণে জেনিফার নামে একজন মারাও যায়। আর কেনেথের তাতে কিছুই এসে যায়নি, তাই তো? মোটেও না। মিকির জীবনের প্রতি ওর কোনো দরদই ছিল না। ওর কাছে মিকি মানুষ না, শুধুই একটা যন্ত্রাংশ। এই মানসিকতাই তো ভয়ঙ্কর। এখানেই গল্পে আসল প্যাচটা আসে। মিকি 17 কোনোভাবে বেঁচে ফিরে এসে দেখে ওর জায়গায় মিকি 18 কাজ করছে। বলেন কি, একই মানুষের দুটো ক্লোন একসাথে? এটা তো মারাত্মক অপরাধ। হ্যাঁ, পৃথিবীতে অ্যালান নামে একজনের উদাহরণ আছে যে ক্লোনিং দিয়ে অপরাধ করেছিল। কিন্তু এখানে প্রশ্নটা আরও জটিল। মিকি 17 আর 18 কি একই লোক? স্মৃতি তো একই, শুধু শেষ কয়েকদিনের অভিজ্ঞতা আলাদা। স্বাভাবিকভাবে শুরুতে দুজনের মধ্যে একটা সংঘাত হয়, অস্তিত্বের লড়াই। পরে অবশ্য তারা একরকম সমঝোতায় আসে। এর মধ্যে আবার টিমো, মানে ওর পুরনো বন্ধু, সেও বিশ্বাসঘাতকতা পড়ার চেষ্টা করে। পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠেছিল বোঝা যাচ্ছে। নেশার জিনিস অক্সিওফোলের কথাও তো ছিল। হ্যাঁ, সেটারও প্রভাব ছিল। অন্যদিকে কেনেথ আর ইলফার প্ল্যানটা আরও সাংঘাতিক। কিরকম? ওরা একটা বিশুদ্ধ রক্তের কলোনি বানাতে চেয়েছিল, মানে মিকির মতো ক্লোনরা সেখানে শুধুই গিনিপিগ। ওহ, এটা তো রীতিমতো ভয়ঙ্কর ভাবনা, মানবতা বিরোধী। এরই মধ্যে একদিন ক্যাফেটেরিয়ায় পাথর কাটার সময় একটা ক্রিপার বেরিয়ে আসে, আর তখন ডোরোথি নামে এক বিজ্ঞানী বোঝেন যে ক্রিপারদের ওই শব্দগুলো আসলে ভাষা। বাহ, মানে ওদের সাথে যোগাযোগের একটা পথ খুলে গেল। হ্যাঁ, কিন্তু কেনেথ তখন আরও নিষ্ঠুর হয়ে ওঠে। সে মিকি 18কে টার্গেট করে, তার স্মৃতির ব্যাকআপ মুছে ফেলতে বলে, মানে তার অস্তিত্বটাই মুছে ফেলা। শুধু তাই নয়, একটা বাচ্চা ক্রিপারকেও নাকি অত্যাচার করে। হ্যাঁ, ক্ষমতা মানুষকে কোথায় নামাতে পারে। এরপর সে একটা খেলা শুরু করে। কি খেলা? দুটো মিকিকে লড়িয়ে দেয়, ক্রিপারদের লেজ কেটে আনতে হবে, যে জিতবে সে বাঁচবে। কি নিষ্ঠুর! কিন্তু ডোরোথি গোপনে ওদের একটা অনুবাদক যন্ত্র দেয়, আর সেটার মাধ্যমেই মিকিরা মা ক্রিপারের সাথে কথা বলে। ক্রিপাররা কি বলল? মা ক্রিপার শর্ত দেয়, তার বাচ্চার ওপর অত্যাচারের বদলে একজন মানুষের মৃত্যু চাই। খুব কঠিন এক নৈতিক প্রশ্ন। শেষে কি হলো ক্লাইম্যাক্সে? নাসা চেষ্টা করে বাচ্চা ক্রিপারটাকে বাঁচাতে, আর মিকি 18 সে একটা চরম সিদ্ধান্ত নেয়। কি করে? সে কেনেথকে জড়িয়ে ধরে নিজের শরীরে বাঁধা বোমাটা ফাটিয়ে দেয়। আত্মাহুতি। ওহ, মানে সে নিজেকে শেষ করে দিল কেনেথকে নিয়ে? হ্যাঁ, এর ফলে অনেক কিছু বদলে যায়। কেনেথের অত্যাচার শেষ হয়, বেঁচে থাকা ক্রুদের অনেকের জেল হয়।
আর নাসা? নাসা কমিটির লিডার হয় আর এক্সপেন্ডেবল প্রোগ্রামটাই বন্ধ করে দেয়। বাহ, এটা বড় একটা পদক্ষেপ। আর মিকি, মানে যে মিকিটা বেঁচে ছিল? সে ক্রিপারদের সাথে যোগাযোগটা রাখে আর শেষে যে যন্ত্রটা দিয়ে ক্লোনিং হতো ওই সাইক্লার, ওটাকেও ধ্বংস করে দেয়। মানে নিজের বারবার ফিরে আসার পথটাই বন্ধ করে দিল। একদম। ইলফা আর টিমোর পরিণতিও খুব একটা ভালো হয় না। তাহলে গল্পটা দেখুন কিভাবে এক সাধারণ ঋণগ্রস্ত মানুষ বারবার ক্লোন হয়ে মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত নিজের অস্তিত্বের লড়াইটা জিতল। হ্যাঁ, এখানে প্রযুক্তির অপব্যবহার, কর্পোরেট লোভ, ক্লোনদের আইডেন্টিটি ক্রাইসিস, আবার মিকি ক্রিপার বা মিকি নাসার মতো অপ্রত্যাশিত সম্পর্ক, অনেকগুলো দিক উঠে এসছে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্মৃতি যদি আমাদের পরিচয় হয়, তাহলে মিকি 17 আর 18 কি আসলেই আলাদা ছিল? নাকি একই মানুষের দুটো ভার্সন যাদের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন? এটা একটা বড় প্রশ্ন। আর যে প্রোগ্রামটা ওর জীবনকে এতদিন ধরে চালিয়েছে, সেটা শেষ হওয়ার পর ওর ভবিষ্যৎ পরিচয়টা কি হবে? সে কি আর মিকি থাকবে? এই ভাবনাগুলো কিন্তু গল্পটা শেষ হওয়ার পরেও আমাদের ভাবায়।